নমস্কার, নিউজ কোম্পানিতে আপনাদের আবার স্বাগত। আজকে আমরা একটু অন্যভাবে কথা বলবো। আজকে কোনো বিশেষ অতিথি নয় আমাদের সাথে। আমরা কথা বলবো আজকে আমাদের অন্যতম সাংবাদিক অর্ক ভাদুরীর সাথে। আজকে অর্কর সাথে আমাদের যে ডিসকাশন, সেটার বিষয়টা মূলত হচ্ছে বাংলাদেশ ভোট। সাম্প্রতিক সময়ে যে বাংলাদেশ ভোট হয়ে গেছে, তো অর্ক, তোমার কাছে আমি প্রথমেই যাব যে বিষয়টা, অনেক দিন বাদে অনেক কিছু ঘটনার পর শেষ পর্যন্ত বাংলাদেশে নতুন সরকার এলো এবং বিএনপি সরকার গঠন করছে এবং তার সাথে জামাত তো একটা ভালো মতো ভোট পেয়েছে এবারে। এটাকে কিভাবে দেখছো? থ্যাংক ইউ রিদ্ধি। বাংলাদেশের এই নির্বাচনটা বাংলাদেশের রাজনীতির জন্য তো বটেই, গোটা দক্ষিণ এশিয়ার রাজনীতির জন্যই একটা যাকে আমরা বলতে পারি ওয়াটারশেড মোমেন্ট, একটা জলবিভাজিকা। কারণ বাংলাদেশে শেখ হাসিনার আমলে টানা 3 দফার নির্বাচন কার্যত হয়নি। 2014 সালের নির্বাচন বিএনপি, জামাতে ইসলামী, কমিউনিস্ট পার্টি সহ সমস্ত বিরোধীরা বয়কট করেছিলেন। 2018 সালের যে নির্বাচন হয় তাতে ব্যাপক কারচুপির অভিযোগ ছিল যে রাত্রিবেলাতেই সমস্ত ভোট হয়ে গিয়েছে। এবং আমরা জানি যে 2024 সালের একদম শুরুতে যে নির্বাচন হয় সেই নির্বাচনটাও সমস্ত বিরোধীরা বয়কট করেছিলেন, বিএনপি, জামাতে ইসলামী, বামপন্থীরা সহ সবাই। এবং তারপরে 2024 সালের 5ই আগস্ট ছাত্রদের নেতৃত্বে যে গণ অভ্যুত্থান হয়, সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতন হয় এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন এবং তিনি এখন ভারতে আছেন। এই অবস্থায় দাঁড়িয়ে দীর্ঘদিন ধরেই নির্বাচন নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল। কারণ মনে করা হচ্ছিল, অনেকেই অভিযোগ করছিলেন যে প্রফেসর মোহাম্মদ ইউনূসের যে সরকার, তারা ক্ষমতা হস্তান্তরের জন্য রাজি নন। যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা থেকে অভ্যুত্থান হলো, সেই গণতন্ত্রটা আমরা বুঝবো কিভাবে? নির্বাচনের মাধ্যমে। কিন্তু নির্বাচন নিয়ে প্রচুর টালবাহানা হচ্ছিল। বিএনপি প্রথমে দাবি করেছিল দ্রুত নির্বাচন দিতে হবে, শেখ হাসিনা পতনের 6 মাসের মধ্যে নির্বাচন করতে হবে। তারপরে সেটা পিছিয়ে অবশেষে এরকম একটা জায়গায় পৌঁছয় যে গত বছরের ডিসেম্বরে নির্বাচন করতে হবে, কিন্তু সেটাও হয়নি। তারপরে এই বছর ফেব্রুয়ারিতে নির্বাচন হলো এবং আমরা যেটা দেখলাম যে এই নির্বাচনে বিএনপি সংখ্যার বিচারে বলতে গেলে একটা কিন্তু বিরাট মেজরিটি পেল এবং 2/3 আসনে বিএনপি জয়ী হলো। ব্যাপারটা কিন্তু এইরকম নয় যে জামাতে ইসলামী খুব খারাপ ফল করেছে। জামাতে ইসলামী এই নির্বাচনে তাদের ইতিহাসের সবচাইতে ভালো ফলাফল করেছে। কিন্তু আমরা যদি এটা পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে একটু দেখি তাহলে বুঝতে পারবো এই ভালো ফলটা কীরকম। 2016 সালের নির্বাচনে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির 3টে আসন ছিল। 2021 সালে তারা 70+ হয়ে গেল। কিন্তু সেটাকে কি বিজেপির সাফল্য বলা যায়? এক অর্থে সাফল্য, নিশ্চিতভাবেই সাফল্য। কিন্তু আরেক অর্থে যদি আমরা বলি, বিজেপি কিন্তু 200+ আসনের কথা বলেছিল, তারা পেয়েছিল শেষ পর্যন্ত 70+ আসন এবং অনেকটা দূরে তারা থেমে যেতে বাধ্য হয়েছিল। ক্ষমতা থেকে অনেকটা দূরে কিন্তু বিজেপি থেমে যেতে বাধ্য হয়েছিল। একই ঘটনা আমরা দেখলাম জামাতে ইসলামীর ক্ষেত্রেও, একই ঘটনা দেখলাম। আরেকটা খুব গুরুত্বপূর্ণ এই নির্বাচনের বৈশিষ্ট্য, আমরা যদি নির্বাচনের গোটা ম্যাপটা, আসন ভিত্তিক ম্যাপটা দেখি তাহলে দেখব যে বাংলাদেশের যেটা পশ্চিমাংশ, অর্থাৎ ভারতের বর্ডার, পশ্চিমবঙ্গ বাংলাদেশের যে বর্ডার, এই বর্ডারে জামাতে ইসলামীর অধিকাংশ সিট ওইখানে এবং কার্যত একটা জামাতি দেওয়াল তৈরি হয়েছে। এটা খুব ইন্টারেস্টিং, কারণ আমরা জানি যে আমাদের দেশের যে সীমান্ত লাগোয়া যে এলাকাগুলো, সেই এলাকাগুলোতে কিন্তু বিজেপির প্রচুর ভোট, বিজেপি প্রচুর সাফল্য পান এবং অনুপ্রবেশের প্রশ্নটা খুব বড় হয়ে দেখা দেয়। এখন দেখা যাচ্ছে যে সীমান্তের এদিকটা বিজেপি শক্তিশালী আর এদিকটা জামাতে ইসলামী শক্তিশালী। এটা খুব ইন্টারেস্টিং। কিন্তু আবারও বলছি যে বিএনপির জয়টা কেন ইন্টারেস্টিং? কারণ আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি নিজেকে কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে আসলে সামনে এনেছে এবং বিএনপি বারবার করে, বিএনপির যিনি নেতা তারেক রহমান, যিনি প্রধানমন্ত্রী হলেন, তিনি বারবার করে 71-এর কথা বলেছেন, তিনি বারবার মুক্তিযুদ্ধের কথা বলেছেন, তিনি বারবার ভাষা আন্দোলনের কথা বলেছেন। এবং এটাও আমরা দেখছি যে বিএনপি জেতার পরে কিন্তু বাংলাদেশের যে মানুষ, তাদের অধিকাংশই মুক্তিযুদ্ধকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, ধারণ করেন। এবং 71 হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে একটা রেড লাইন, যার পেছনে যাওয়া সম্ভব না। তুমি ইতিহাসকে কখনো পাল্টাতে পারো না। 71 বাংলাদেশের ভিত্তি। বিএনপি বারবার করে সে 71-এর কথা বলেছে এবং আমি দেখছিলাম ঋদ্ধি, জামাতে ইসলামী বিপুল
ভাবে পরাজিত হবার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আনন্দ মিছিল বার করেছেন, তাতে গান বাজছে, কিছুই রবে না রে, কিছুই রবে না রে, সব রাজাকার পালিয়ে যাবে বঙ্গোপসাগরে, এই ধরনের, এই রাজাকার আলবদর কিছুই রবে না রে, সব রাজাকার ভাইসা যাবে বঙ্গোপসাগরে, এই গান বাজছে। বহু জায়গায় আমি দেখছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তারা কেউ বিএনপি নয়, তারা সেলিব্রেট করছে। নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির, বাংলাদেশের খুব খুব সিনিয়র একজন জার্নালিস্ট, তিনি একটা খুব দামি কথা বলেছেন এই ফলাফল নিয়ে। তিনি বলেছেন, জামাতে ইসলামীকে হারাতে মানুষ নাকে রুমাল চাপা দিয়েও বিএনপিকে ভোট দিয়েছে। কাজেই এই ভোটটা যতটা না বিএনপির পক্ষের ভোট, তার থেকে অনেকটা বেশি হচ্ছে জামাতে ইসলামীর বিরোধী ভোট, এবং জামাতে ইসলামীকে বাংলাদেশের মানুষ কার্যত প্রত্যাখ্যান করলেন। এইটা হচ্ছে এই নির্বাচনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। এই জায়গাটাতেই আমি একবার আসবো, মানে যখন এই মুভমেন্টটা চালু হয়েছিল, জুলাইয়ের মুভমেন্টটা, সেই সময়তে জামাত একটা বড় স্টেক হোল্ডার ছিল, এবং এই সময়তে যে মুভমেন্টটা চালু হয়েছিল তার পরবর্তী যে সময়ে যা বয়ে গেছে সেটা আমরা দেখেছি, যেটায় তাতে জামাত এবং ভারত বিরোধিতা একটা বিষয় ছিল, এবং একই সঙ্গে ইম্পর্টেন্টলি যদি দেখা যায় সেখানে এই যে মুক্তিযোদ্ধা এবং সেটাকে ডেমোলিশ করার চেষ্টা হয়েছে, সেইটারও কি বিপরীত ফল? মানে বাংলাদেশের মধ্যে এখনও মুক্তিযোদ্ধাদের যে নিজস্বতা আছে, মানে আওয়ামী লীগ নেই, আমি আওয়ামী লীগকে বাদ দিয়ে এখন কথা বলছি, সেখানে এই পুরো ভোটটা শিফট টু বিএনপি হয়েছে বলে মনে হচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ যেটা করলেন, মুক্তিযুদ্ধকে রিক্লেইম করলেন। মুক্তিযুদ্ধকে রিক্লেইম করলেন কেন বলছি, তুমি যদি খেয়াল করো, এই নির্বাচনে ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, তিনি জয়ী হয়েছেন, এবং গত 1.5 বছর যখন সব থেকে বেশি ভোটে, হ্যাঁ, তিনি বিপুল মার্জিনে জিতেছেন, এবং গত 1.5 বছর ধরে যখন প্রফেসর ইউনূসের আমলের বাংলাদেশে মুক্তিযুদ্ধের ওপর আক্রমণ হচ্ছে, আওয়ামী লীগের ওপর আক্রমণের কথা বলে আসলে মুক্তিযুদ্ধের ওপর যখন আক্রমণ হচ্ছে, তখন যারা সামনে দাঁড়িয়ে প্রতিরোধ করেছেন, সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন, তাদের একজন হচ্ছেন কিন্তু এই ফজলুর রহমান। তাকে হাওড়ের বাজপাখি, হাওড় অঞ্চল তুমি জানো, বিপুল জল, সেখানে জলসম্পদ, সেই হাওড় অঞ্চলের মানুষ তিনি, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, তিনি বিপুল বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। এবং আরেকটি আসনেও, সেটাও খুব ইম্পর্টেন্ট আসন, সেখানে জয়ী হয়েছেন নাসির চৌধুরী বলে একজন বিএনপি নেতা, যিনিও মুক্তিযোদ্ধা, যিনি কার্যত হুইল চেয়ারে চলাফেরা করেন, তিনি ঠিকমতো নির্বাচনী প্রচারণাও করতে পারেননি, কিন্তু তিনি জিতেছেন। এরকম আরও একাধিক মুক্তিযোদ্ধা, তারা বিএনপির টিকিটে তারা লড়াই করেছেন এবং জিতেছেন। এবং বিএনপি থেকে টিকিট না পেয়ে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হয়ে রুমিন ফারহানা, তিনি জয়ী হয়েছেন। এই রুমিন ফারহানার কিন্তু মুক্তিযোদ্ধা পরিবারের মেয়ে। কাজেই এই যে গোটা রায়, বাংলাদেশের গণরায় মুক্তিযুদ্ধ বিরোধীদের বিপক্ষে গেল, এবং এইটা খুব খুব ইম্পর্ট্যান্ট। এবারে দেখো, আওয়ামী লীগ যেরকম মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল ছিল, কমিউনিস্ট পার্টি যেরকম মুক্তিযুদ্ধের খুবই গুরুত্বপূর্ণ শক্তি ছিল, এটা মনি সিংয়ের পার্টি, মোহাম্মদ ফরহাদের পার্টি, ঠিক তেমনি বিএনপি, মুক্তিযুদ্ধের সময় তো বিএনপি ছিল না, কিন্তু বিএনপি কিন্তু মুক্তিযোদ্ধাদের দল। তুমি যদি দেখো, বিএনপির যিনি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তিনি ছিলেন মুক্তিযুদ্ধের ঘোষক, তিনি ঘোষণা করেছিলেন মুক্তিযুদ্ধের, এবং তিনি ছাড়া মুক্তিযুদ্ধটা হতোই না, হয় অসম্পূর্ণ একটা জায়গা। বিএনপির যিনি প্রথম মহাসচিব ছিলেন, তার নাম হচ্ছে মান্নান ভূঁইয়া, তিনি কিন্তু কমিউনিস্ট রাজনীতি থেকে উঠে আসা মানুষ। এবং বিএনপিতে প্রচুর মুক্তিযোদ্ধা, তাদের এবারে জিতেছে ঢাকা থেকে সাদেক হোসেন খোকা, ছিলেন ঢাকার বিরাট বড় বীর মুক্তিযোদ্ধা, বামপন্থী ছাত্রনেতা, ক্র্যাক প্ল্যাটুনের নেতা, তার ছেলে এবার জিতেছেন। কাজে বাংলাদেশের এই রায়টা সার্বিকভাবে মুক্তিযুদ্ধের পক্ষে রায়। কিন্তু এখানে দুটো কথা বলার আছে, আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটো দলই তাদের অতীতে মুক্তিযুদ্ধের প্রশ্নে এবং সাম্প্রদায়িকতার প্রশ্নে আপোষ করেছে। আওয়ামী লীগে প্রচুর রাজাকার পুনর্বাসিত হয়েছেন। আওয়ামী লীগ 9-এর দশকে জামাতে ইসলামীর সাথে মিলে যেমন আন্দোলন করেছে, গোলাম আজম আর শেখ হাসিনা একসঙ্গে প্রেস কনফারেন্স করেছে, ঠিক তেমনি মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে গড়ে ওঠা দল বিএনপি, সেখানেও প্রচুর রাজাকার পুনর্বাসিত হয়েছে। এবং সবচাইতে প্যাথেটিক যে এই রাজাকারদের দল জামাতে ইসলামীর সঙ্গে মিলে বিএনপি কিন্তু সরকার চালিয়েছে। কাজেই বিএনপির এখন পরীক্ষা, যে রায় মানুষ বিএনপির পক্ষে দিলেন, মুক্তিযুদ্ধের পক্ষে রায়, বিএনপি সেই রায়কে মর্যাদা দেবে কিনা। এবার একটা অন্য প্রশ্ন আসছে, মানে এই থ্রুতেই, সেটা হচ্ছে যে
এভাবে ভোট পড়েছে, আওয়ামী লীগ ভোট বয়কট করেছিল, তাতে 55-60% মতো ভোট পড়েছে এবং অনেক জায়গায় দেখা গেছে ঢাকাতে অনেক জায়গায় হয়তো ভোট শূন্যই ছিল, কিছু কিছু জায়গায় মানে খুবই কম ভোট পড়েছে। এর আগেও একটা জায়গায় যখন বিএনপি ভোট উইথড্র করেছিল তখন বোধহয় 40% মতো ভোট পড়েছিল, এই ঘটনা ঘটেছে। এরপর এই যে আওয়ামী লীগ এলো, এই আওয়ামী লীগের বিএনপি এলো, আওয়ামী লীগ কি আবার কোনোভাবে ফিরে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু ভোট পার্সেন্টেজের ব্যাপারে যদি আমরা কথা বলি, তাহলে আমরা দেখব যে এইবারে বাংলাদেশের নির্বাচন কমিশন জানিয়েছেন যে ভোট পড়েছে মোট 61% মতো। এটা হচ্ছে ভোটের শতকরা হার 61% মতো পড়েছে। মনে রাখতে হবে আওয়ামী লীগ এই নির্বাচন বয়কট করেছিল এবং আওয়ামী লীগের পেছনে কিন্তু বাংলাদেশের অন্তত 15-20% মানুষের সমর্থন রয়েছে। এবারে আওয়ামী লীগ যেহেতু নির্বাচন বয়কটের কল ছিল, যদি ধরে নিই যে এই 61%-র সঙ্গে আরও 15 বা 18 বা 20% মানুষ ভোট দিতেন, তাহলে এই সংখ্যাটা কিন্তু 75 বা 80% পৌঁছে যায়। কিন্তু আওয়ামী লীগের ভোট বয়কটের কলটা সফল হলো না এই কারণেই, এর আগেও আমরা ভোট বয়কটের রাজনীতি দেখেছি। 2014 সালের নির্বাচন কিন্তু বিএনপি বয়কট করেছিল এবং বামপন্থীরাও বয়কট করেছিলেন। সেবারে 40% কাছাকাছি ছিল হচ্ছে ভোটদানের হার। কাজেই আওয়ামী লীগের ভোট বয়কটের কলটা কিন্তু সফল হলো না, কারণ 61% ভোট পোল হয়েছে। তুমি যদি 1973 সালে বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথম যে নির্বাচন, সেই নির্বাচনের দেখো, তাহলে দেখবে সেখানে 55% ভোট পড়েছিল। কাজেই ভোট মানুষ দিয়েছেন, উৎসবের মেজাজেই মানুষ ভোট দিয়েছেন। হ্যাঁ, আরও ভোট পড়তে পারত, কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরবে কিনা এই প্রশ্নের উত্তর কিন্তু আমি এখানে আজকে বসে দিতে পারবো না, এটার ভবিষ্যতের উত্তর দেবে। খুব ইন্টারেস্টিং হচ্ছে, বিএনপি ক্ষমতায় আসবার পর কিছু কিছু জায়গায় আওয়ামী লীগ তাদের পার্টি অফিস খুলতে শুরু করেছে, কিছু কিছু জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দেখা যাচ্ছে, কিন্তু এটা কি আওয়ামী লীগের কামব্যাকের জন্য যথেষ্ট? আমার এখনই সেটা মনে হয় না। তার দুটো কারণ। আওয়ামী লীগের রাজনীতির যে অন্তর্বস্তু, মূল যে আওয়ামী লীগের রাজনীতি, যে তার যে ইউএসপি যেগুলোর ওপর দাঁড়িয়ে রয়েছে, সেগুলো কি? সেগুলো মুক্তিযুদ্ধ, বাঙালি জাতীয়তাবাদ, অসাম্প্রদায়িকতা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে মুক্তিযুদ্ধ এবং অন্যান্য আরও কিছু বিষয় নিয়েই কিন্তু বিএনপি এখন রাজনীতি করছে। কাজেই এইটার একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে যে আওয়ামী লীগের যে জনভিত্তি যেটুকু আছে এখন, সেটা বিএনপি বা এই রকম কোনো রাজনৈতিক দলগুলোর মধ্যে তো অনেকটা সেখানে আওয়ামী লীগের সাথে একটা জায়গা থাকতে পারে। কমিউনিস্ট পার্টি কিন্তু আদর্শ নিষ্ঠার রাজনীতি করেন বাংলাদেশের কমিউনিস্টরা। কাজেই কমিউনিস্ট পার্টিতে আমার মনে হয় না যে আওয়ামী লীগের মতো একটা দল যারা গণতন্ত্র হরণ করেছেন দীর্ঘদিন ধরে, তাদের নেতাকর্মীরা দলে দলে কমিউনিস্ট পার্টিতে আসবেন বলে আমার দলের নেতা কর্মীদের বলছি না, বলছি নিচের দিকে যে ফ্লোটিং ভোট বা আওয়ামী লীগের যে ভোট পার্সেন্টেজ যে ভোট ছিল, সেটা তো অনেক সময় কমিউনিস্ট পার্টির ক্ষেত্রেও। এটা খুব ইন্টারেস্টিং, সেটা হলে তো আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগবে। কিন্তু এবারে যেমন গোপালগঞ্জ, যেটা হচ্ছে শেখ মুজিবের বাড়ি, যেখানে আওয়ামী লীগের দুর্গ, সেই গোপালগঞ্জে গিয়ে সেখানে বিএনপি প্রার্থী জিতেছেন, কিন্তু নির্বাচনী প্রচারে গিয়ে জামাতে ইসলামীর যিনি প্রার্থী তাকে বলতে শোনা গেছে আওয়ামী লীগ সমর্থকদের উদ্দেশ্যে, আপনাদের আপাত এখন দেশে নাই, নৌকো নেই এই নির্বাচনে, এবারে আমাকে ভোট দিন, পরের নির্বাচনে যখন নৌকো যদি আসে নৌকোয় ভোট দেবেন। আবার ধরো কিছুদিন আগে ডাকসু নির্বাচন হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন, সেখানে জামাতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবির জিতলো। যিনি ভিপি নির্বাচিত হলেন তার নাম সাদিক কায়েম। গোটা আওয়ামী লীগ আমলে তিনি ছিলেন ছাত্রলীগের নেতা, আওয়ামী ছাত্রলীগের নেতা। কাজে আওয়ামী লীগের ব্যাপারটা খুব জটিল হয়ে রয়েছে। এই নির্বাচনে আওয়ামী লীগের ভোট যেমন বিএনপি পেয়েছে, তেমনি আওয়ামী লীগের ভোট কিন্তু জামাতে ইসলামীও পেয়েছে। কিন্তু এখনই আওয়ামী লীগের কামব্যাকের সম্ভাবনা আমি দেখি না। তবে কিভাবে আগামীতে এর উত্তরটা আসলে আগামী সময় দেবে, আমাদের তার জন্য অপেক্ষা করতে হবে। একটা জিনিস, এইভাবে যে ভোট হলো লাস্ট ভোটে, কমিউনিস্ট পার্টি কিন্তু কোনো জায়গায় সিটে জিততে পারেনি, সেটা কি মনে হচ্ছে ইটস আ ব্যাক পয়েন্ট? ওয়েল, এবারের বাংলাদেশের নির্বাচনটা ছিল হচ্ছে একেবারে পোলারাইজড নির্বাচন। একদিকে জামাতে ইসলামী এবং এনসিপি, এই অভ্যুত্থানের ছাত্রদের নিয়ে গঠিত একটা তাদের একটা অংশের দল ছিল এনসিপি। অভ্যুত্থানের মধ্যে বিএনপির প্রচুর লোক ছিল, বামপন্থীরা ছিলেন, জামাতে ইসলামী ছিল, সবাই ছিল। আওয়ামী লীগেরও অনেকে ছিলেন যারা আওয়ামী রেজিমের যে গণতন্ত্র হত্যার চেষ্টা তার বিরুদ্ধে গিয়ে। এনসিপি কিন্তু তাদের মধ্যে
জনকে নিয়ে তৈরি হওয়া, এবং মাহফুজ আলম যিনি খুব গুরুত্বপূর্ণ উপদেষ্টা ছিলেন তিনিও এনসিপিতে জয়েন করেননি। কাজেই এবারে নির্বাচন ছিল কিন্তু একদম পোলারাইজড নির্বাচন, একদিকে জামাতে ইসলামী, অন্যদিকে বিএনপি। এই অবস্থায় দাঁড়িয়ে জামাত বিরোধী যে ভোট, সেই ভোট মূলত বিএনপির দিকে গিয়েছে। এবারে কমিউনিস্ট পার্টির লড়াইটা কিন্তু বেশ কঠিন লড়াই, বা বামপন্থীদের লড়াইটা খুব কঠিন লড়াই। তার কারণ 1991 সালের পর থেকে কমিউনিস্ট পার্টি কখনোই বাংলাদেশে কোনো আসন জেতেনি। 91 সালে তারা জিতেছিল, তারপর থেকে সোভিয়েতের পতন এবং ভূরাজনৈতিক বাস্তবতার অনেক পরিবর্তন, এই সব কিছুর মধ্যে দিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিকে যেতে হচ্ছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির যে শেষ কংগ্রেস অনুষ্ঠিত হলো কয়েক মাস আগে, সেখানে যারা নতুন নেতৃত্বে এসছেন, তার মধ্যে আমি সভাপতি চন্দন ভাইয়ের কথা বলতে পারি, আমি তাদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফি রতনের কথা বলতে পারি, প্রেসিডিয়াম মেম্বার একজন দুর্দান্ত শ্রমিক নেত্রী জলি তালুকদারের কথা বলতে পারি। এরা প্রত্যেকেই কিন্তু 24-এর গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। কিন্তু এই 24-এর গণঅভ্যুত্থানটা বেহাত হয়ে গিয়েছিল। 24-এর গণঅভ্যুত্থানটা কিন্তু মার্কিন মদতপুষ্ট শক্তি, কিছু এনজিওবাজ ইত্যাদিরা সেই অভ্যুত্থানটাকে কবজা করে নিয়েছিল, এবং এমনই একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এই নির্বাচনে যে জামাতকে হারানোর জন্য মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ভোট দিয়েছেন, যার সুফলটা বিএনপি পেয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ বামপন্থীরা তারা ভোটের অঙ্কে খুব বেশি ভালো ফল করতে পারেননি, খুবই কম ভোট পেয়েছেন। যদিও এর মধ্যে আমি বলবো বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী মনীষা চক্রবর্তী, তিনি কিন্তু প্রচুর ভোট পেয়েছেন, 22,000 ভোট পেয়েছেন একটা কেন্দ্রে, বরিশালের একটা কেন্দ্রে, সেটা খুবই ইন্সপায়ারিং একটা রেজাল্ট। কিন্তু বামপন্থীদের ভোটের ফলাফল ভালো হয়নি। কিন্তু বামপন্থীরা যদি তাদের নিজেদের রাজনীতিটা করতে পারেন, এবং আমি বাংলাদেশকে যতটুকু চিনি, আমি জানি যে বাংলাদেশের বর্তমান যে বিএনপি সরকার, এই সরকার দ্রুত অজনপ্রিয় হবে। এই সরকারও মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী যে নীতি, সেই নীতির কাছে নতজানু হবে। ইতিমধ্যেই তারা এমন একজনকে স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ করেছে যিনি কার্যত মার্কিন এজেন্ট হিসেবে পরিচিত। আগামী দিনে কিন্তু বামপন্থীরা যদি তাদের রাজনীতি করতে পারেন, তাহলে কিন্তু আগামী দিনে বাংলাদেশে বামপন্থা রাজনীতি শক্তিশালী হবে। বাংলাদেশে কিন্তু সেই সম্ভাবনা রয়েছে, সেই অবজেক্টিভ কন্ডিশন কিন্তু বাংলাদেশে বামপন্থীদের উত্থানের জন্য তৈরি। এবারে বামপন্থীরা যদি তাদের রাজনীতিটা সঠিকভাবে করতে পারেন, কোনো লেজুর বৃত্তির রাজনীতি না করেন, তাহলে অবশ্যই বাংলাদেশে বামপন্থীদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ আমরা দেখতে পারি। যখন হাসিনা ছিলেন তখন বাংলাদেশের সাথে ভারতের একটা খুব ভালো সম্পর্ক ছিল। পরবর্তীকালে মোহাম্মদ ইউনূস যখন এলেন তখন দেখা গেল আমেরিকার সাথে খুব ভালো সম্পর্ক। এবার বিএনপি, তুমি বলছিলে এক্ষুনি যে বিএনপি যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন তার সাথে এমনি আমেরিকার খুব ভালো সম্পর্ক, মানে বিএনপির সাথে কি তাহলে দেখা যাচ্ছে আমেরিকার ভালো সম্পর্ক হতে পারে, সেখানে ভারতের কোনো সম্পর্ক আবার ভালোভাবে হওয়ার জায়গা থাকছে না? এটা একটা খুব কমপ্লেক্স সিচুয়েশন। এই মুহূর্তেই এটার সরাসরি উত্তর আমরা দিতে পারবো না, কিন্তু আমাদেরকে খুব সতর্কতার সঙ্গে এই পরিস্থিতিটাকে অবজার্ভ করতে হবে। শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে বাংলাদেশের একদম গলায় গলায় সম্পর্ক ছিল। বাংলাদেশিদের অনেকে অভিযোগ করেন এই যে গলায় গলায় সম্পর্ক, এটা বাংলাদেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের বিনিময়ে তৈরি হয়েছিল। এটা অভিযোগ, অনেকের অভিযোগ। একই রকমভাবে যখন শেখ হাসিনার সরকারের পতন ঘটলো, তারপরে আমরা দেখলাম বাংলাদেশের রাজনীতিতে মার্কিন প্রভাবটা প্রবল, মার্কিন আধিপত্য প্রবল, এবং ক্ষমতা থেকে চলে যাওয়ার মাত্র 3 দিন আগে মোহাম্মদ ইউনূসের সরকার আমেরিকার সঙ্গে যে চুক্তি করলেন, সেই চুক্তিটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটা প্যাথেটিক চুক্তি। আমরা দেখছি যে তারেক রহমান ক্ষমতায় আসবার পরে যাকে স্বরাষ্ট্রমন্ত্রী করলেন, আমি দুঃখিত, যাকে পররাষ্ট্রমন্ত্রী করলেন, পররাষ্ট্রমন্ত্রী করলেন খলিলুর রহমান, আমি নাম নিয়েই বলছি, তিনি কিন্তু ইউনূস সরকারের আমলেও উপদেষ্টা ছিলেন, এবং তার বিরুদ্ধে অভিযোগ তিনি মার্কিন ঘনিষ্ঠ। আগামী দিনে কি হয়, বাংলাদেশ একটা খুব ছোট দেশ, তুমি জানো যে বাংলাদেশের রাজনীতিতে বহির্বিশ্বের যে বড় খেলোয়াড়রা, তাদের একটা ব্যাপক প্রভাব থাকে, কখনো সেটা মার্কিন যুক্তরাষ্ট্র, কখনো সেটা ভারত, কখনো সেটা চীন। কাজেই কিন্তু যদি আমরা গোটাই উপমহাদেশের দিকে তাকাই, তাহলে এই উপমহাদেশে যদি মার্কিন আধিপত্যের প্রভাব বৃদ্ধি পায়, সেটা কিন্তু এই উপমহাদেশের দেশগুলোর জন্য ভালো হবে না। আমরা আশা করতে পারি যে ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের যে সম্পর্ক, জনগণের সঙ্গে জনগণের যে সম্পর্ক, এটার একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। মুক্তিযুদ্ধে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিল পশ্চিমবঙ্গের জনগণ, আসামের জনগণ, ভারতের মানুষ, তাই না? কাজেই জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক সেটা উন্নত হবে, এবং রাষ্ট্রনেতারাও এর থেকে খানিকটা শিখবেন, খানিকটা তারা শিক্ষা নেবেন যে এই দুটো দেশের মধ্যে আমরা সারাক্ষণ ঝগড়াঝাটি করে ভালো থাকবো না। বাংলাদেশ অনেক ছোট দেশ, আমরা অনেক বড় দেশ, কিন্তু আমাদের সম্পর্কটা হতে হবে সমতার ভিত্তিতে, বন্ধুত্বের সম্পর্ক। আমরা আশা করতে পারি, কিন্তু এই আশাটা সফল হবে কিনা সেটার জন্য কিন্তু আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে ঋদ্ধি।
যে কথা হচ্ছিল সেখানে আরেকটা প্রশ্ন এখানে আসছে, সামনেই পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন, তার আগে বিজেপি বাংলাদেশের এবং আওয়ামী লীগ এই জামাতদের যে ব্যবস্থাপনা, এই তুমি আগেই প্রথমেই বললে যে একটা বর্ডার তৈরি হয়েছে দুই বাংলার মধ্যিখানে, বিশেষত বিজেপি একদিকে, ওদিকে জামাত, এটা বাঙালির কালচার এবং বাংলার নির্বাচনে কতটা, মানে ওই বাংলার নির্বাচন শেষ হয়েছে, এই বাংলা এখনো বাকি আছে, এখানে কতটা ফল ফেলবে? দেখো, আমার যেটা খুব স্পষ্টভাবে মনে হয় যে বাংলাদেশের নির্বাচন কিন্তু পশ্চিমবঙ্গের যে বিজেপি, শুভেন্দু অধিকারী অ্যান্ড কোম্পানি, তাদের আশাভঙ্গের যথেষ্ট কারণ। তার কারণ বাংলাদেশে যত বেশি জামাতে ইসলামী বা অন্য ইসলামিস্ট মৌলবাদীদের শক্তি বৃদ্ধি হবে, ততই কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি, সংঘ পরিবার, আরএসএস তাদের লাভ হবে। কিন্তু এবারে নির্বাচনে যেহেতু বাংলাদেশের মানুষ সজোরে প্রত্যাখ্যান করলেন জামাত নেতৃত্বাধীন জোটকে, যদিও তাদের শক্তি বৃদ্ধি ঘটলো অনেকটা, কাজেই যতটা সুবিধে বাংলাদেশের জুজু দেখিয়ে এখানে বিজেপির পাওয়ার কথা ভেবেছিল, বিজেপি কিন্তু ততটা সুবিধা পাবে না। কিন্তু অলরেডি আমরা জানি যে, যেটা প্রথমেই কথা হচ্ছিল এবং তুমিও বললে, যে ভারত সীমান্তবর্তী অঞ্চলে জামাতে ইসলামী অনেকগুলো আসন পেয়েছে, সেইটাকে কিন্তু বিজেপি তার কার্ড হিসেবে ব্যবহার করবে। এবং তুমি দেখেছো ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী সরাসরি বলতে শুরু করেছেন যে পশ্চিমবঙ্গের বিজেপি বিরোধী শক্তিগুলোকে বাংলাদেশের জামাতে ইসলামী পন্থীরা তারা সাহায্য করবে। কিন্তু আবারও বলছি, যেহেতু জামাত সার্বিকভাবে এই নির্বাচনে পরাজিত হলো, সেহেতু শুভেন্দু অধিকারীরা যতটা লাভ ওঠাতে পারবেন ভেবেছিলেন, ততটা কিন্তু লাভ হবে না। কিন্তু একই সঙ্গে আমাদেরকে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে আগামী কয়েক মাসে। তার মধ্যে একটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু ব্যাপক গণক্ষোভ রয়েছে। জনগণ কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূলের বিরুদ্ধে সরব হচ্ছেন। আমরা আর জি কর আন্দোলনের সময় দেখলাম পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলো, বিশেষ করে বামপন্থীদের নিয়ে সমালোচনার প্রচুর জায়গা রয়েছে। আমাদের কাজ সমালোচনা করা, আমরা সমালোচনা করবই। কিন্তু এটাও কিন্তু মোটামুটি স্পষ্ট হয়ে যাচ্ছে যে তৃণমূল এবং বিজেপির মধ্যে কোথাও একটা হয়তো বোঝাপড়া রয়েছে বলে অনেকে যে অভিযোগ করছেন, সেই অভিযোগ অতিরঞ্জিত হলেও সম্পূর্ণ মিথ্যে নয়। যে সেটিং তত্ত্ব সম্পূর্ণ মিথ্যে নয় হয়তো। কাজেই এই জায়গায় দাঁড়িয়ে যদি পশ্চিমবঙ্গে বিজেপি সত্যিই নিজেকে বড় শক্তি হিসেবে তুলে আনতে চায়, তাহলে এই মুহূর্তে বিজেপির কিন্তু বাংলাদেশ ইস্যু ছাড়া তার হাতে রয়েছে পেন্সিল। কারণ আমরা দেখছি যে আর জি কর কাণ্ডে কিন্তু সিবিআই এর ভূমিকা আমরা দেখেছি, অন্যান্য দুর্নীতি কাণ্ডে সিবিআই এর ভূমিকা আমরা দেখেছি। আমরা দেখেছি যে মানুষ বিশ্বাস করতে শুরু করেছেন যে কেন্দ্রীয় এজেন্সিগুলো তারা তৃণমূলের ওপরে চাপ দেবে বিজেপির নির্বাচনী সুবিধা করে দেওয়ার জন্য, কিন্তু কালপ্রিটদেরকে আসলে গ্রেফতার করবে না। কোনো কঠোর ব্যবস্থা আলটিমেটলি এই কেন্দ্রীয় এজেন্সিগুলো গ্রহণ করবে না। অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সিগুলো কার্যত একটা দেন দরবার করবার একটা হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে। এই জায়গায় দাঁড়িয়ে বিজেপিকে যদি ক্ষমতায় আসতে হয় বা বিজেপিকে যদি নিজের শক্তি অনেকটা বাড়াতে হয়, তাহলে তাদের হাতিয়ার কি? হাতিয়ার হচ্ছে বাংলাদেশ। বিজেপি দেখাবে ওইখানে হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, কাজেই এইখানে হিন্দুত্ববাদী শক্তিকে ভোট দিতে হবে। ওইখানে মুসলিম মৌলবাদীদের বাড়াবাড়ন্ত চলছে, কাজেই এইখানে বিজেপিকে ভোট দিতে হবে। কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু প্রমাণ করলেন তারা মৌলবাদী শক্তির পক্ষে নন, তারা মৌলবাদের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে। তাদের লার্জ সেকশন যেটা বাংলাদেশি জনগণ, তারা কিন্তু মৌলবাদকে হারাতে ভোট দিলেন। কাজেই বিজেপির জন্য হাতে রইল পেন্সিল। বিজেপির জন্য এটা খুব একটা সুবিধার ব্যাপার নয়, কিন্তু তাও শুভেন্দু অধিকারীরা আপ্রাণ চেষ্টা করবেন বাংলাদেশকে ব্যবহার করে এখানে কমিউনাল হারমোনি বিঘ্নিত করতে, এখানে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে। এবং যদি পশ্চিমবাংলার মানুষ দল মত নির্বিশেষে এটাকে প্রতিহত না করেন, তাহলে বাংলাদেশের মানুষ যে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে যে একটা কড়া ম্যান্ডেট দিতে পারলেন, যদিও সাম্প্রদায়িক শক্তির শক্তি বৃদ্ধি খানিকটা হলো, তো তারা সরকারে আসতে পারলো না। আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু আমাদেরকে এই রকম একটা কড়া ম্যান্ডেট দিতে হবে যে এখানকার যে রাজনীতিটা ভাতের রাজনীতি, জাতের রাজনীতি নয়, এই ম্যান্ডেটটা কিন্তু আমাদেরকে দিতে হবে। আমরা একবার শেষ প্রশ্নে আমরা যাব এখন। এই যে এবছর পশ্চিমবঙ্গের নির্বাচন এবং বাংলার নির্বাচন, বহুদিন বাদে একটা ঘটনা ঘটেছে, সেটা কতটা আশাব্যঞ্জক সেটা আমি তোমার থেকে জানতে চাইব। এই প্রথম, তার আগে উপনির্বাচন অবশ্য হয়েছিল, এই প্রথম সিপিআইএম, সিপিআই, সিপিআইএমএল, কমিউনিস্ট পার্টি যতগুলো আছে, তারা একসাথে ভোটে নামতে চলেছে। এই বামপন্থীদের, যেটা বহুবার অনেক জায়গা থেকে অনেক জায়গায় আমরা শুনেছিলাম যে বামপন্থীদের একজোট হওয়াটা খুব প্রয়োজন বিজেপিকে আটকাতে, সেইটা কতটা আশাপূর্ণ? ওয়েল,
একটা নির্বাচনী লাভ, সেটাকে আমার মনে হয় বামপন্থীদের সামনে দুভাবে ভাবার সুযোগ রয়েছে। একটা হচ্ছে আশু সংসদীয় লাভ, আরেকটা হচ্ছে তার রাজনৈতিক লাভ। আমার মনে হয় যে এখানে সিপিআইএমএল যদি বামফ্রন্টের সঙ্গে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে লড়েন, সিপিআইএমএল কর্মীরা যদি বাম ফ্রন্টের অন্য দলগুলোর যে কর্মীরা তাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচার করেন, তাহলে আশু সংসদীয় লাভ যদি নাও হয়, আমি যদির কথা বলছি, যদি নাও হয়, তা কিন্তু রাজনৈতিকভাবে বামপন্থীরা লাভবান হবেন। কারণ বামপন্থীদের রাজনীতিটা আসলে টেস্ট ম্যাচের রাজনীতি, এটা লম্বা সময়ের রাজনীতি, এটা কোনো T20 রাজনীতি নয়। তাদেরকে তো মানুষের জনজীবনের জ্বলন্ত সমস্যাগুলো নিয়ে কথা বলতে হবে, এক মঞ্চে এসে একসঙ্গে বলতে হবে। এবং অনেকে আমাদের শ্রোতারা রাগ করতে পারেন, কিন্তু আমার মনে হয় এইটা বামপন্থী কনসলিডেশনের মাধ্যমেই কিন্তু বামপন্থীদের রাজনীতিটা করা সঠিক। এটা কোনো জাতীয় ক্ষেত্রে বড় বুর্জুয়া দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে করাটা কঠিন, এবং সেই বড় বুর্জুয়া দলের বিশ্বাসযোগ্যতাও হয়তো অনেক সময় প্রশ্নের মুখে পড়ে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো আমাদের এমন অভিজ্ঞতা হলোই। কাজেই সেই জায়গাটাকে দেখলে এটা একটা দুর্দান্ত সূচনা, এটা বলা যেতে পারে। আশু সংসদীয় লাভ যদি নাও হয়, বামপন্থীদের সুদূর প্রসারী রাজনৈতিক লাভ হবে যদি সব বামপন্থী দলগুলো একসঙ্গে এসে লড়াই করতে পারেন। মানে তোমার কথা হচ্ছে কংগ্রেস সরে গিয়ে মূলত বামপন্থীদেরই হাত শক্তিশালী হয়েছে। হ্যাঁ, অবশ্যই আমি এটা মনে করি। কারণ পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে কংগ্রেস এবং বামপন্থীদের সম্পর্কটা তো একটা তেল আর জলের মতো সম্পর্ক। বামপন্থীদের ভোট কংগ্রেস পেয়ে কংগ্রেস লাভবান হয়েছে, কিন্তু বামপন্থীরা কি কংগ্রেসের তত ভোট পেয়েছেন? আমরা যদি 2016 সালের নির্বাচনের কথা আমরা একবার দেখি, তাহলে দেখবো যে কংগ্রেস কিন্তু বামপন্থীদের তুলনায় অনেক হীনবল ছিল, কিন্তু বামপন্থীদের ভোট সংগঠিতভাবে কংগ্রেসের কাছে গিয়েছে, এবং কংগ্রেস কিন্তু সে সময় 44টা আসন পেয়ে তারা বিরোধী দলনেতা পদ পেয়েছিল, বামপন্থীরা কিন্তু পাননি। কিন্তু তারপরেও আমরা দেখেছি কংগ্রেসের অবস্থান কি হবে। কংগ্রেস কি তৃণমূলের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে থাকবে বামপন্থীদের সঙ্গে, নাকি তারা তৃণমূলের সঙ্গে খানিকটা বোঝাপড়ার লাইনে যাবে, এই নিয়ে কিন্তু দোলাচল ছিল। এই দোলাচল বামপন্থী কর্মী বাহিনীকে বিভ্রান্ত করেছে বলে আমার মনে হয়। এবং তুমি যদি দেখো বামপন্থী কর্মীদের ওপর পশ্চিমবঙ্গে যে আক্রমণ, সেই আক্রমণ কি শুধু তৃণমূলের আমলে হয়েছে? না, আমরা 72 থেকে 77-এর কথা জানি। এটা ঠিক, আমরা যেমন ইতিহাসের কারাগারে বন্দী হয়ে থাকবো না, তেমনি ইতিহাসকে ভুলে গেলে কি আমরা বর্তমানের পরিস্থিতিকে মোকাবিলা করতে পারবো? পশ্চিমবঙ্গের মাটিটাই কিন্তু বামপন্থী আন্দোলনের সংগ্রামের মাটি। এটা 59 সালের খাদ্য আন্দোলনের মাটি, এটা 66 সালের খাদ্য আন্দোলনের মাটি, এটা দীর্ঘ দীর্ঘ বামপন্থী আন্দোলনের মাটি। কাজেই সেই মাটিতে কংগ্রেসের সঙ্গে ঐক্যের পরিবর্তে যদি বাম আন্দোলনের যে বহু ধারা উপধারা রয়েছে সেগুলো একসঙ্গে হয় এবং ঐক্য সংগ্রাম, ঐক্যের ভিত্তিতে একটা বৃহত্তর বামপন্থী ঐক্য গড়ে ওঠে, আমার মনে হয় তাহলেই বামপন্থী আন্দোলন শক্তিশালী হবে। তোমার যে প্রশ্নটা করলে তুমি, সেটার উত্তরটা আমি আরেক লাইনে দিই। কংগ্রেস সরে যাওয়ার ফলে বামপন্থীরা লাভবান হয়েছেন কিনা, এর উত্তর হচ্ছে সংসদীয় রাজনীতির ক্ষেত্রে হতেই পারে কোনো আসনে বামপন্থীরা হয়তো 5% ভোট পেতেন, তারা সেখানে হয়তো 4.5% ভোট পাবেন। ওই কংগ্রেসের ওই 8% ভোট হয়তো তারা পাবেন না। সেটা দেখতে গেলে সংসদীয়ভাবে বামপন্থীদের ক্ষতি, কিন্তু বামপন্থীদের রাজনৈতিক লাভ হলো। এবং আমার ব্যক্তিগতভাবে ভালো লাগতো যদি এই জোট ভঙ্গের সিদ্ধান্তটা কংগ্রেসের দিক থেকে না এসে বামপন্থীদের দিক থেকে আসতো। বামপন্থীরা যদি নিজেরাই এই কংগ্রেসের সঙ্গে জোট ভেঙে নিজেরা লড়ার সিদ্ধান্ত নিতেন, তাহলে হয়তো বামপন্থীরা আরও বেশি শক্তিশালী হতেন। কিন্তু এনিওয়ে দেরিতে হয়েছে, যেভাবেই হোক হয়েছে। কিন্তু আমার মনে হয় যে একটা বড় ব্যাগেজের হাত থেকে বামপন্থীরা মুক্ত হলেন। বামপন্থীদের কাঁধে কংগ্রেসের যে বোঝাটা ছিল, সেই বোঝাটা তারা নামিয়ে রাখতে পারলেন। সংসদীয় রাজনীতিতে লাভ হবে কিনা জানি না, রাজনৈতিক লাভ অবশ্যই হবে বামপন্থীদের। বেশ, ধন্যবাদ। আপনারাও আমাদের সাথে থাকুন। আমাদের যত ভোট এগোবে তত এই ধরনের আলোচনা আমরা আরও বেশি করব। আপনারা সঙ্গে থাকুন।